ওরে বাবা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তো। 6টা বেজে গেছে। আজকে তো ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাবে। মা, আপনারা কোথায় যাচ্ছেন এখন? আমার ব্রেকফাস্ট কোথায়? ও আচ্ছা, রান্নাঘরে রাখা আছে তাই তো? না, ব্রেকফাস্ট বানাইনি আমি এখনো। তোমার জন্য রোজ রোজ ভোরবেলা উঠে আমি আর রান্না করতে পারবো না। ভোর 6টার সময় ভাত রুটি কি খাই বলো তো? সকাল সকাল উঠেছো, একটু চা খাও, বাইরে যাও, মর্নিং ওয়াক করো অথবা ভালো কোনো বই পড়ো। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর মনও ভালো থাকবে। হ্যাঁ বৌদি, আমি আর মা তো রোজ মর্নিং ওয়াকে যাই। তুমিও চলো আমাদের সঙ্গে। সব সময় শুধু খাবারের কথা চিন্তা করলে হয় নাকি? জানো মা, বৌদিকে আমি রাত 3টের সময় ফ্রিজ থেকে সন্দেশ মিষ্টি চুরি করে খেতে দেখেছি। হ্যাঁ তো, আমার খিদে পেয়েছিল বলে উঠেছিলাম, তাতে তোমার সমস্যা কোথায়? আর খাবারের কথা ভাববো না তো করবো কি? হ্যাঁ, মর্নিং ওয়াক করলে কিংবা বই পড়লে পেট ভরে নাকি? আর রইল কথা মন ভালো করার, আমার পেট ভরার সঙ্গে সঙ্গে মনও ভালো হয়ে যায়। আর আমি কত কম খাই, তারপরও আপনারা এমন বলেন। কম? হ্যাঁ বৌদি, তোমার ওই কম খাবারেই আমাদের পুরো পাড়ার লোকজনের পেট ভরে যাবে। আজ থেকে আমি আর মা তোমার জন্য কারি কারি খাবার রান্না করতে পারবো না। তোমার খাবার তুমি নিজেই রান্না করে খাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি নিজের কাজ করো। আসলে আমি অফিসের কাজে এত ব্যস্ত থাকি, তাই জন্যই রান্না করতে পারি না। সবসময় আমার খাবারে নজর দেবে। রুমি সত্যি সত্যি অনেক বেশি পরিমাণে খাবার খেত। শুধু বেশি নয়, সে সবসময় কিছু না কিছু খেতেই থাকতো। তাই জন্য তার শ্বশুরবাড়ির সকলেই খুব রেগে যেত। একদিন তারা তাদের এক প্রতিবেশীর বাড়িতে নেমন্তন্ন খেতে যায়। অনুষ্ঠানটি ছিল নতুন বউয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠান। সেখানে গিয়ে রুমি কোনো দিকে না তাকিয়েই খেতে বসে পড়ে। সবাই খেয়ে উঠে যাচ্ছিল, তবুও রুমির খাওয়া শেষই হচ্ছিল না। সকলে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল এবং অনেকেই তাকে নিয়ে নানান রকম মন্তব্য করছিল। এই কণিকার বৌমাকে দেখেছো? কি রাক্ষস মেয়ে গো! সেই আমাদের সঙ্গে ফার্স্ট ব্যাচে খেতে বসেছিল, আর এখন দেখো 5 নম্বর ব্যাচ চলছে, এখনো খেয়েই যাচ্ছে। মানুষ এত খাবার খেতে পারে? আমি তো প্রথমবার দেখছি। মানুষের পক্ষে এত খাবার খাওয়া সম্ভব নয়। তাহলে কি কণিকার বৌমা ডাইনি? কেমন নির্লজ্জের মতো গিলেই চলেছে। ছি, এমন ভাবে খাচ্ছে যেন বাড়িতে খাওয়া হয় না, অথবা দীর্ঘদিন যেন কিছুই খায়নি। ওই তো কণিকা আসছে। কিরে কণিকা, নতুন বউয়ের মুখ দেখলি? আর কত টাকা দিলি নতুন বউকে? হ্যাঁ দেখেছি, পুরো 1001 টাকা দিয়েছি। হ্যাঁ। কি, মাত্র 1001 টাকা? তোর বৌমা তো একাই 100 জনের খাবার খেয়ে নিচ্ছে। ওই দেখ, তোর বৌমার খাবার তুলনায় তোকে আরো বেশি টাকা দেওয়া উচিত ছিল। না না, আমার তো মনে হয় কবিতার যখন বৌমার গৃহপ্রবেশ করানোর জন্য 150 জন লোক খাওয়ানোর দরকার ছিল, তখন শুধু শুধু এত লোকজনকে ডেকে ভিড় না বাড়িয়ে কণিকার বৌমা রুমিকে ডেকে নিলেই পারত। প্রতিবেশীদের মুখে এসব কথা শুনে কণিকার খুব রাগ হয় এবং সে রুমির কাছে গিয়ে বলে, বৌমা, তুমি আর কত খাবে? ওঠো, এবার বাড়ি চলো, আর খেও না। সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তোমার পায়ে পড়ি, তুমি বাড়ি চলো এবার। মা, আমার তো এখন খাওয়াই হয়নি। এত সুস্বাদু খাবার ছেড়ে আমি উঠতে পারছি না এখন। বৌমা, এমন করো না, তুমি বাড়ি চলো। বাড়ি গিয়ে আমি তোমাকে এই খাবারগুলো সব বানিয়ে খাওয়াবো। চলো, ওঠো ওঠো বলছি। কণিকা জোর করে তার বৌমাকে হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে চলে আসে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন তাদের বাড়িতে তাদের এক প্রতিবেশী আসে। কই গো দিদি, কণিকা দিদি, কোথায় তুমি? বৌমা, তোমার শাশুড়ি মা কোথায় গো? মা তো রান্নাঘরে আছে, রান্না করছে। যান না, ভেতরে যান। ও আচ্ছা, ঠিক আছে। কি গো দিদি, তুমি রান্না করছো? আর তোমার বৌমাকে তো দেখলাম বসে বসে খিচুড়ি খাচ্ছে। হ্যাঁ, ওর তো আর কাজ নেই খাওয়া ছাড়া। মানে রুমি রান্না করতে পারে না তো, তাই আমি রান্না করি। ও বুঝলাম। ওরে বাবা, এত বড় হাঁড়িতে ভাত রান্না করছো যে! আজকে তোমার বাড়িতে আত্মীয় স্বজন আসবে নাকি? একে এবার কিভাবে বলি
যে এত বড় হাঁড়ি কড়াইতে রান্না করলেও আমার বৌমার খাবার কম পড়ে। এটা শুধু ওর এক বেলার খাবার, ওর জন্য 3 বেলা আমাকে এত বড় বড় হাঁড়িতে রান্না করতে হয়। কি হলো, কি ভাবছো? কজন আসবে তোমাদের বাড়িতে? কজন? ওই ধরো 14-15 জন মতো আসবে। মা, রান্না হলো? আমার খিদে পেয়ে গেছে তো। ওইটুকু খিচুড়ি খেয়ে কিছু হয় বলুন তো? কই দিন, আমার খাবারটা দিন। বৌমা, তুমি ঘরে যাও, আমি দিয়ে আসছি খাবার। এখনো রান্না হয়নি তো, বাকি আছে। রান্না হয়নি? এই তো হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি। হাঁড়ি করে সমেত নিয়ে যাচ্ছি। কেমন? বারবার খাবার নিতে আসতে ভালো লাগে না। এই বলে রুমি বড় বড় হাঁড়ি ও কড়াই নিয়ে খেতে বসে পড়ে। তাদের প্রতিবেশীটি রুমির কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যায়। হ্যাঁ দিদি, তুমি বলো না, কি বলবে বলে এসেছিলে জানো? হ্যাঁ, আসলে আমি আমার ছেলের বিয়ের নেমন্তন্ন দিতে এসেছিলাম, কিন্তু আমি যে দেখছি শোনো দিদি, আমার ছেলের বিয়েতে তোমরা সবাই যাবে, শুধু তোমার এই বৌমাকে নিয়ে যেও না দয়া করে। আমি তোমার বৌমাকে নেমন্তন্ন দিতে পারবো না, আমাকে ক্ষমা করো। না না, আমার বৌমাকে আমি এমনিও নিয়ে যাব না, তুমি কোনো চিন্তা করো না। আসলে ও একটু খেতে ভালোবাসে তো রুমিকে তার শাশুড়ি মা কখনোই কোনো নেমন্তন্ন বাড়িতে সঙ্গে করে নিয়ে যেত না। একদিন, মা শুনছো, আমার বন্ধু রোহিত আমাদের সবাইকে লাঞ্চে নেমন্তন্ন করেছে কালকে। বাহ, ভালো তো। কালকে কখন বেরোবি তাহলে? আর আসতে বল, রুমি শুনতে পেলে যাওয়ার জন্য ঝামেলা করবে। এটাই তো সমস্যা মা, আমার বন্ধু তো রুমির জন্যই আমাদের নেমন্তন্ন করেছে। ও এখনো একবারও রুমিকে দেখেনি। ওর আর ওর বউয়ের রুমিকে দেখার খুব ইচ্ছা। আমাকে অনেকবার করে রুমিকে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, বুঝেছো? কিন্তু বাবা, রুমি গেলে তো সর্বনাশ হয়ে যাবে। যতক্ষণ না তোর বন্ধুর বাড়ির সমস্ত খাবার আর তোর মান সম্মান পুরোপুরি শেষ হচ্ছে, ও তো কিছুতেই বাড়ি আসবে না। কে বলেছে? হ্যাঁ, আমি কি ছোট বাচ্চা নাকি যে এমন করব? আমি আগে যা করেছি, আর এখন আমি এসব কিছুই করব না। আমার বরের প্রেস্টিজের কথা আমাকে আগে ভাবতে হবে, তারপর অন্য কিছু। মা, আমার কিন্তু বৌদির কথা বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? আরে আমি সত্যি বলছি, আমি কিছু খাবো না, দেখবে তোমরা। আর খেলেও খুব কম খাবো, প্রমিস। পরের দিন নিখিল তার পরিবারকে নিয়ে বন্ধুর বাড়িতে পৌঁছে যায়। কি হলো, খাও তোমরা? বসে আছো কেন? নিখিল, খা খা, শুরু কর। বৌদি, খাও এবার, লজ্জা করো না, নিজের বাড়ি মনে করো। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। খাবার খাওয়ার ক্ষেত্রে আমি লজ্জা করি না তো এই বলে রুমি খেতে শুরু করে দেয়। বৌদি, তোমার তো প্লেট ফাঁকা হয়ে গেছে, আর বিরিয়ানি দেবো নাকি? হ্যাঁ অবশ্যই, এটা আবার কোনো কথা হলো? বেশি করে বিরিয়ানি নিয়ে এসো, পারলে হাঁড়িটা ধরে নিয়ে এসো। বিরিয়ানি আমার ফেভারিট খাবার। বৌদি, তুমিও না ভালোই আর কি করতে পারো। এই মাইরা, বৌদিকে আরো বিরিয়ানি দাও। আরো বিরিয়ানি দাও? বারবার চাইতে ভালো লাগে না, এখানে বেশি করে নিয়ে এসে রাখো না। সরি বৌদি, আসলে সব বিরিয়ানি শেষ হয়ে গেছে। সরি নিখিল, আমি জানতাম না যে তোর বউ এত বেশি বিরিয়ানি খেতে পছন্দ করে। শেষ হয়ে গেছে মানে? তাহলে আমাদের নেমন্তন্ন করলে কেন, যখন পেট ভরে খাওয়াতেই পারবে না? তাও তো আমার বড় আর শাশুড়ি মা বাড়ি থেকে আমাকে বলে নিয়ে এসেছিল যে অল্প করে খেতে, তাই আমি অনেক কম খেলাম। সরি বৌদি, এর পরের বার থেকে আমি অনেক বেশি খাবারের আয়োজন করেই তোমাকে নেমন্তন্ন করব, ওকে? ঠিক আছে ঠিক আছে। এ কি, তোমাদের প্লেটে তো এখনো বিরিয়ানি আছে, দাও আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। খাবার নষ্ট করা উচিত না। নিখিল, তুমি আমাকে শুধু শুধু নিয়ে এলে এখানে। বাড়ি যাওয়ার সময় আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, কিন্তু আমার একটুও পেট ভরেনি। রুমির এরকম ব্যবহারে তার বর, শাশুড়ি মা এবং ননদ 3 জনই খুব রেগে গিয়েছিল। বাড়িতে এসে রুমিকে তারা খুব বকাবকি করে। আরে, আমি এত ভালো কাজ করলাম, তারপরও তোমরা আমাকে বকছো কেন? আমি তো তোমার প্রেস্টিজের কথা ভেবেই তোমার বন্ধুর প্রেস্টিজ ডাউন করে দিলাম, যেন সব দোষ তোমার বন্ধুই করেছে। চুপ করো, এবার পারলে আমাকে খেয়ে নাও, তাহলে যদি তোমার খিদে মেটে। যত সব। এত কিছুর পরও রুমি নিজেকে চেঞ্জ করে না। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সে বলে, জানেন মা, কালকে আমাদের বাড়িতে আমার দাদা আর বৌদি আসছে বিদেশ থেকে। আমার বৌদি বিদেশি মেয়ে,
প্রথমবার আমাদের দেশে আসছে, কালকে বাড়িতে অনেক ভালো ভালো খাবার রান্না করতে হবে। ওয়াও বৌদি, তোমার বৌদি তো বিদেশি মেয়ে। তুমি এক কাজ করো, তোমার দাদা আর বৌদিকে বাইরের কোনো বড় 5 স্টার হোটেলে নিয়ে চলো। ওখানে দেশি বিদেশি সব খাবারই তো থাকে। তোমার বৌদি কি খায় না খায় তার তো কোনো ঠিক নেই। হ্যাঁ তাই তো, কথাটা তুমি খারাপ বলনি। এটাই বেস্ট হবে। কালকে তাহলে তোমরা রেডি হয়ে থাকবে। পরের দিন রুমি তার শাশুড়ি মা এবং ননদকে নিয়ে একটা বড় 5 স্টার রেস্টুরেন্টে যায়। ওখানে রুমির দাদা এবং তার বিদেশি বউও এসেছিল। নাও, তোমরা কে কি খাবে অর্ডার করো। বৌদি বলো কি কি খাবে তুমি? I would like to drink only lime water, nothing else. That's enough for me. Thank you. আর আমি খাবো জাস্ট একটা ভেজ স্যান্ডউইচ, ব্যাস আর কিছু না। বাহ, দাদা বৌদি তো ভালো কোনো খাবার অর্ডারই করলো না। আমার তাহলে খরচ বেঁচে যাবে। মা আর নুপুর এমনিও তো বেশি খাবার খায় না। মা, আপনারা কি খাবেন অর্ডার করুন। হ্যাঁ করছি। ওয়েটার, আমাদের জন্য বিরিয়ানি, পোলাও, মটন কারি, চিকেন চাপ, চিকেন ভর্তা, ফিশ ফ্রাই, ফিশ চপ, মালাইকারি, কোফতা, তন্দুরি চিকেন, রেশমি চিকেন আর হ্যাঁ স্যালাড নিয়ে এসো। সব 2 প্লেট করে আনবে, ওকে? আর হ্যাঁ, রায়তা নিয়ে আসবে আর সাথে কোল্ড ড্রিঙ্কসও আনবে। ওরে বাবারে, এত কিছু অর্ডার করে ফেললো। আমার কাছে তো এত টাকা নেই, এবার কি হবে? কি হলো বৌমা, তুমি কি খাবে? তুমি কিছু অর্ডার করলে না যে? রুমি কোনো কথার উত্তর না দিয়ে তার পার্সে কত টাকা আছে তাই দেখতে থাকে। না না মা, আমি কিছু খাবো না আজকে। আচ্ছা ওয়েটার, এখানে বিদেশি আইটেম কি কি আছে সব কটা একটা করে নিয়ে আসুন তো। আজকে আমি চাইনিজ, ইটালিয়ান সব খাবার ট্রাই করব। মা কি করছেন? প্লিজ মা, আর অর্ডার করবেন না। আমার মান সম্মান শেষ হয়ে যাবে। এভাবে আমার দাদা বৌদির সামনে আমাকে ছোট করবেন না। আমার কাছে বেশি টাকা নেই। আমার প্রেস্টিজ এভাবে ডাউন করবেন না প্লিজ। ও, এবার বুঝলে তো কেমন লাগে? এখন নিজের প্রেস্টিজের কথা ভাবছো। এতদিন পর্যন্ত কখনো তো আমার ছেলের, আমার পরিবারের প্রেস্টিজের কথা ভাবনি। সব জায়গায় তোমার খাবার খাওয়া নিয়ে আমাদেরকে অপমানিত করেছো। আজকে আমরা প্রতিশোধ নেব। না মা, মামা প্লিজ আমাকে ক্ষমা করুন। আমি আর কোনোদিন এমন করব না। প্লিজ মা, স্টপ করুন এসব এবার। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, তুমি টেনশন করো না। আমি আর কিছু অর্ডার করব না। আর চিন্তা নেই, বিল আমি পেমেন্ট করে দেব। আমরা তো তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এসব করেছিলাম। করিমনগর নামক একটি গ্রাম ছিল। সেখানকার বেশিরভাগ লোকজনই প্রতিদিন অন্য জায়গায় গিয়ে ঘরানির কাজ, কেউ বা কামার, আবার কেউ বা রাজমিস্ত্রির কাজ করে তাদের জীবন চালাতো। গ্রামটি অনুন্নত হওয়ায় সেখানে কেউই তেমন কোনো দোকানপাট করতে চাইতো না, কিংবা করলেও ভালোভাবে চলতো না। সকলের দোকান না চললেও সেখানকার শ্রাবণী কাকির ঘুগনি মুড়ির দোকান কিন্তু প্রথম থেকেই সকলের প্রিয় হয়ে উঠেছিল। সে তার বিয়ের পর থেকে ওই গ্রামে একইভাবে ঘুগনি মুড়ি বিক্রি করে আসছিল। হয়তো তার কম দামে ঘুগনি মুড়ি দেওয়া কিংবা লোকের সঙ্গে ভালো ব্যবহারের জন্যই দোকানটি চলছিল। শুনছো শ্রাবণী দি, আমায় আজকে বাড়িতে ঘুগনি মুড়ি দিতে হবে। আমার কাছে আজকে একটাও টাকা নেই। আমি কাজ থেকে এসে টাকাটা দেব। আর তুমি তো জানোই, তোমার ঘুগনি মুড়ি না খেয়ে গেলে আমার কাজে মনই লাগবে না। হ্যাঁ দিদি, আর সেই জন্যই তো আমরা তোমাকে এত সম্মান করি। মাঝে মধ্যে তো কাজে না গেলেও তোমার ঘুগনি মুড়ি খাওয়ার জন্য চলে আসি। এই যা, এ আবার পাড়াবাড়ি হয়ে গেল না তো? আমার বউকে যদি কেউ খবরটা দেয় না, তাহলে আমার আর রক্ষে নেই। আরে আরে খাও না, তোমাদের জন্যই তো আমি এগুলো তৈরি করি। আর তোমাদেরকে টাকা পয়সার জন্য আমি কিছু বলি বলো তো? তোমরা তো আমার রোজের খদ্দের। তোমরা না এলে আমারও মন ভালো থাকে না। এভাবে হাসি মজা ও সকলের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমেই দিন কাটতো তার। শ্রাবণী তার স্বামী সমরেশ বাবু এবং একমাত্র ছেলে কুমারের সঙ্গে বাস করত। সমরেশ বাবু গ্রামের অন্য লোকেদের মতোই এখানে ওখানে গিয়ে কাজ করত। তাই প্রথম থেকেই সংসারের সমস্ত দায়িত্ব শ্রাবণীর উপরেই ছিল। শ্রাবণী বাইরে সবার সামনে নরম প্রকৃতির হলেও বাড়িতে আসার সময় তার লাভের টাকা দেখে সে অন্য রকমের হয়ে যেত।
হে ঈশ্বর, প্রতিদিন এরকম লাভ হলে কিভাবে সংসার চলবে? কুমারের যে 3 মাসের টিউশন ফিস বাকি আছে, এখন আমি ফিস দেব নাকি খাবো? কুমারকে স্কুলে যেতে না দেখে সে খুবই রেগে যায়। এই কুমার, তোকে আমি স্কুলে যেতে বলেছিলাম না? স্কুলে যাসনি, পড়তে বসিসনি, তাহলে সারাদিন বাড়িতে কি করছিস শুনি? আমি কষ্ট করে তোর জন্য ঘুগনি মুড়ি বিক্রি করে টাকা জোগাড় করব, আর তুই কিনা পড়াশোনাই করবি না? এই বলে শ্রাবণী কুমারকে শাসন করতে শুরু করে। আমায় মেরো না, আমি কাল অবশ্যই স্কুলে যাব, সত্যি বলছি মা, আমায় ছেড়ে দাও মা। আসলে শ্রাবণী ছোটবেলায় তাদের আর্থিক পরিস্থিতির কারণে পড়াশোনা করতে পারেনি, তাই সে পড়াশোনাকে খুবই গুরুত্ব দিত এবং সে চাইতো না যে তার ছেলেটাও তাদের মতো মূর্খ হয়ে ঘুগনি মুড়ি বিক্রি করুক কিংবা দিনমজুরের কাজ করুক। তাই সে পড়াশোনার জন্য কুমারকে খুবই জোর করত। কি হবে পড়াশোনা করে? আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। আমি পয়সা রোজগার করতে চাই। আমি আর তোমার মতো নই মা, যে কম দামে ঘুগনি মুড়ি বিক্রি করে জনসেবা করব। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? এবার এখান থেকে যাবি নাকি আরো মার খেতে চাস? বল। না মা, আমি ওই ভাবছিলাম তুমি এত কম দামে অথবা বাকিতে লোককে ঘুগনি মুড়ি কেন দাও? সেই জন্যই তো আমাদের সংসারে এত পয়সার টানাটানি হয়, আর তোমার মাথা ঠিক থাকে না। কুমার বেশ বড় ছিল, তার বয়স এখন 15 বছর, তাই সে সব রকম পরিস্থিতিকেই বুঝতে পারত। সবকিছু বুঝলেও সে একটু ডানপিটে প্রকৃতির ছিল। সে স্কুলে গেলে প্রায়ই একে ওকে ধরে ধরে মারত। সেদিনও সে স্কুলে গিয়ে একটি ছেলেকে মারধর করলে স্কুলের হেডমাস্টার তার উপর খুব রেগে যায়। না, আর সহ্য করা যাচ্ছে না। গরিব ঘুগনিওয়ালার ছেলে ভেবে ভেবে আজ পর্যন্ত ছেড়ে এসেছি, কিন্তু এই গুন্ডামি আর সহ্য করা যাবে না। স্কুলের হেডমাস্টার কুমারের অন্যায়ের কথা জানিয়ে শ্রাবণী দেবীকে ডাক করায়। শ্রাবণী দেবী স্কুলে গেলে তার ছেলের জন্য তাকে হেডমাস্টার যা ইচ্ছা তাই কথা শোনায়। কথাগুলো শুনে শ্রাবণী দেবীর খুবই রাগ হয়। সে বাড়িতে এসে, এই দাঁড়া, পালাবি না বলছি, দাঁড়া দাঁড়া, কত দূর পালাবি? দাঁড়া বলছি। কে কার কথা শোনে? কুমার জানতো যে সে খুবই অন্যায় করেছে, তাই তার মা তাকে খুবই মারধর করবে। তাই সে প্রাণপণে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে তাদের বাড়ির কাছে স্টেশনে গিয়ে একটি ট্রেনে উঠে পড়ে। তখনই ট্রেনটি চলতে শুরু করে দেয় এবং সে অনেক দূরে এক অচেনা জায়গায় পৌঁছে যায়। সেদিনের পর থেকে কুমার আর কোনোদিনই বাড়িতে ফিরে আসে না। কি গো, শুনছো? আর কতদিন এভাবে ঘুগনি মুড়ির দোকান চালাবে? এবার একটু রেস্ট নাও, বয়স তো অনেকটাই হয়ে গেল। হ্যাঁ, রেস্ট নিতে তো আমারও ইচ্ছা হয়, কিন্তু আমি যদি কিছু না করি তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? তোমার ওষুধ আর আমাদের খাবার কোথা থেকে আসবে শুনি? কুমার চলে গিয়ে 15 বছর এভাবেই দেখতে দেখতে কেটে যায়। এখন সমরেশ বাবুরও বয়স হয়ে গিয়েছিল। বুড়ো বয়সের একমাত্র সম্বল কুমারের চিন্তায় চিন্তায় শ্রাবণীয় জড়সড় হয়ে যায়। এখন তার শরীরে আর আগের মতো শক্তি অথবা কাজ করার এনার্জিও ছিল না, কিন্তু না থাকলেও পরিস্থিতির চাপে এবং জীবন বাঁচানোর তাগিদে তাকে খুবই কষ্ট এবং পরিশ্রম করতে হতো। সে তো আমি জানি শ্রাবণী, তাই তো বলি, আর কুমারের চিন্তা করো না, ও হয়তো আর বাড়ি ফিরবেই না। এই বুড়ো বয়সে যেটুকু জমি জায়গা আছে বিক্রি করে খাই চলো, অন্তত 2 দিন হলেও তুমি তো আরামে থাকতে পারবে। তুমি ওসব বলে আমার মনোবল নষ্ট করো না তো। ঈশ্বর আমাদের কপালে যখন দুঃখ রেখেছে, তাতে আমাদের তো সেটা পেতেই হবে। এই বলে শ্রাবণী তার পুরানো ঘুগনির দোকানে চলে যায়। এখন তার দোকানে লোক আসতো বটে, কিন্তু যাওয়ার সময় কথা শুনিয়ে কেউ বা রাগ দেখিয়ে টাকা না দিয়ে চলে যেত। আরে মাসি, তুমি সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিলে তো। ঘুগনি মুড়িতে এত ঝাল কেন? আর একটুও লবণ দাওনি। ভালো টাকা নিয়ে এরকম খারাপ ঘুগনি মুড়ি দিলে কিন্তু চলবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমারও ঘুগনি মুড়িতে কাল একটা আরশোলা পড়েছিল। এরকম খাবার দিলে টাকা তো দেওয়াই যাবে না। এই চলো চলো, এখান থেকে চলো সবাই। আমায় ক্ষমা করে দাও বাবা, আমি বুড়ো মানুষ, চোখে ভালো করে দেখতে পাই না গো।
তাই একটু আধটু ভুল হয়ে যায়। তা দেখতেই যখন পাও না, তখন এই বয়সে এগুলো করছো কেন? ঘুগনি মুড়ির দোকান চালানোর এতই যদি ইচ্ছা, বাড়ির অন্য কাউকে দিয়ে চালাতে পারো তো। কিভাবে দেবে? বাড়ির একমাত্র ছেলেকে তো মারতে মারতে তাড়িয়ে দিয়েছে, তাই এখন বুড়ো বয়সেও সংসারছে। হ্যাঁ, লোকে হাসতে হাসতে বললেও কথাগুলো তার বুকে তীরের মতোই আঘাত করছিল। এখন এগুলো শুনে তার ছেলেকেই ঠিক বলে মনে হচ্ছিল তার, কারণ সে প্রথম থেকেই বলতো কম দামে লোককে খাইয়ে কোনো লাভ নেই। এগুলোই ভাবতে ভাবতে রোজই লোকের খুঁটিনাটি কথা শুনতে শুনতে দিন কেটে যেত তার। এমনই একদিন তারা যখন বাড়িতে ছিল, তখন হঠাৎ করে, মা, ও মা, বাড়িতে আছো? এই চুপ করো, কুমার যেন আমায় ডাকলো মনে হলো। আরে কি যে বলো না, তোমার চোখের সাথে সাথে কানটাও গেছে মনে হয়। কোথায় কুমার? কই, আমি তো শুনতে পাচ্ছি না। আসলে সমরেশ বাবুরই কানের সমস্যা ছিল। শ্রাবণী দেবী কুমারের গলার আওয়াজ ঠিকই শুনেছিল। সে দরজা খুলতেই তার সামনে কুমারকে দেখতে পায়। কুমারকে দেখে সে খুবই খুশি হয়। কোথায় ছিলিস বাবা এতদিন? তোর কি গরিব ঘুগনিওয়ালা মা বাবার কথা একবারও মনে পড়েনি? আয় বাবা আয়, বাড়ির ভেতরে আয়। সেদিন কুমার একা ছিল না, সে তার সঙ্গে তার স্ত্রী ললিতা এবং একটি ছেলে বিট্টুকেও সঙ্গে করে নিয়ে এসেছিল। আয় বাবা আয়, আগে কিছু খেয়ে নে, ভয় করিস না, আমি ঘুগনি মুড়ি দেব না। এখন হয়তো তুই অনেক বড়লোক হয়ে গিয়েছিস, তাই না বাবা? দাও না, ঘুগনি মুড়ি দিলেও খেয়ে নেব। কেন, ঘুগনি মুড়ি কি খাবার নয় বলো মা? শ্রাবণী দেবী তাদেরকে খেতে দিলে তারা সকলে মিলে খাবারকে অত্যন্ত অধৈর্যের সঙ্গে তাড়াতাড়ি করে খেতে থাকে। তাদের খাওয়া দাওয়ার ধরন দেখে শ্রাবণী দেবীর বুঝতে বাকি ছিল না যে তারা অনেক দিনই ক্ষুধার্ত অবস্থায় ছিল, ভালো করে তারা খেতে পায়নি। খাবার খাওয়ার পর, আচ্ছা বাবা, আমি একটা কথা জিজ্ঞাসা করব, তুই খারাপ ভাববি না তো? থাক মা, জিজ্ঞাসা করতে হবে না, আমিই বলছি। সেদিন যখন পালিয়ে গিয়ে খাবো কি থাকবো কোথায় কিছুই ভেবে পাচ্ছিলাম না, একটি হোটেলের পাশে দাঁড়িয়েছিলাম, তখন। আরে কে তুই? আর এখানে কেনই বা দাঁড়িয়ে আছিস? কাউকে খুঁজছিস নাকি, নাকি পথ হারিয়ে ফেলেছিস? ও, এই ব্যাপার, বাড়ি পালানো কেস। তা তুই বাবা মাকে দুঃখ দিয়ে ঠিক করিসনি কিন্তু। যাক, যেহেতু তুই যেতে চাস না, তুই বরং এক কাজ কর, তুই আমার হোটেলে কাজ করতে পারিস। মালিকের কথা শুনে আমি খুবই খুশি হয়ে যাই। এরপর আমি মালিক বাবুর কাছে খুবই মন দিয়ে কাজ করতে থাকি। মালিক বাবুর ছেলে না থাকায় মালিক আমায় ছেলের মতোই ভালোবাসতো এবং দেখাশোনা করিয়ে আমার হেমার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিয়ের কয়েক বছর সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন মালিক বাবুর শরীর খারাপ হয়ে যায়, তিনি আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দেন। আর এই খবরটা মালিক বাবুর ভাইয়েরা জানতে পারলে, এই চল যা, জায়গা নেবে, কোথাকার ভিখারি একটা, এটা আমার ভাইয়ের সম্পত্তি, এটাই শুধু আমাদেরই অধিকার, ভালো চাস তো এখান থেকে চলে যা, আর নয়তো। ওদের ধমকানি আর অত্যাচারে ওখান থেকে খালি হাত খালি পেট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। মা, আমায় ক্ষমা করে দাও তোমরা, বাবা আমায় ক্ষমা করে দাও। কুমারের কথা শুনে শ্রাবণী দেবী ও সমরেশ বাবু তাদের কিছু না বলেই ঘুমাতে চলে যায়। পরের দিন সকালবেলা, দেখছো তো হেমা, আমার মা আমায় ক্ষমা করলো না। আমি বলেছিলাম না, উনি অনেক কঠোর। হ্যাঁ ঠিকই বলেছ, ওই দেখো রাজুকে নিয়ে ওরা কি করছে। কুমার তার ছেলে রাজুকে দেখে অবাক হয়ে যায়, কারণ রাজুকে নিয়ে শ্রাবণী দেবী এবং সমরেশ বাবু খেলা করছিল। আরে পাগল, বাবা মা ছেলে মেয়েদের উপরে রাগ করে থাকতে পারে বল? এবার কি করবি বল? ঘুগনি মুড়ি বিক্রি করবি নাকি অন্য কিছু করবি? শ্রাবণীর কথা শুনে কুমার খুবই খুশি হয়ে যায়। সে তার মাকে আর দোকানে না পাঠিয়ে একাই ঘুগনি মুড়ি বিক্রি করতে শুরু করে। এভাবেই একে অপরের সাহারা হয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।